আসসালামু আলাইকুম সকল দর্শক শ্রোতাকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি চ্যানেল আই সংবাদ স্টুডিওতে আপনাদের সাথে আছি মোহাম্মদ রাইহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরে রেড লাইন বেঁধে দিয়েছে চীন। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রাধান্য পাবে বাণিজ্য ইস্যু। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক সভায় অনুমোদন। ৩৫,০০০ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হবে ২০৩৩ সালে। এবং চামড়া খাতের নানান অব্যবস্থাপনায় পরিবেশ প্রতিবেশের অপূরণীয় ক্ষতি, টেকসই পদক্ষেপে শিল্পের অগ্রযাত্রা নিশ্চিতের তাগিদ। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরে রেড লাইন বেঁধে দিয়েছে চীন। তাইওয়ান ও মানবাধিকার পরিস্থিতির মতো ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি মেনে নেবে না বেইজিং বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাস। প্রায় এক দশক পর বেইজিংয়ের মাটিতে পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে ইরান ইস্যু ছাড়াও বাণিজ্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয় প্রাধান্য পাবে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। লাল গালিচা রাজকীয় অভ্যর্থনায় প্রেসিডেন্ট ট্রাম্পকে বরণ করে নিয়েছে চীন। প্রায় এক দশক পর বেইজিংয়ের মাটিতে পা রাখলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই সফরের জাঁকজমকের আড়ালে শুরুতেই কড়া বার্তা দিয়ে রেখেছে চীনা প্রশাসন। ওয়াশিংটন যখন বেইজিংকে চাপে রাখার কৌশল খুঁজছে, তখন চীন তার সার্বভৌমত্ব রক্ষায় স্পষ্ট বার্তা দিয়েছে। যুক্তরাষ্ট্রের চীনা দূতাবাসের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, নির্দিষ্ট 4টি ইস্যুতে ওয়াশিংটন কোনোভাবেই সীমা অতিক্রম করতে পারবে না। চীন জানিয়েছে, তাইওয়ান প্রশ্ন, চীনের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতি, রাজনৈতিক ও উন্নয়ন পথ এবং চীনের উন্নয়নের অধিকারের বিষয়ে ওয়াশিংটনের কোনো হস্তক্ষেপ বেইজিং মেনে নেবে না। যদিও ট্রাম্প প্রশাসনের সাথে ইলন মাস্ক এবং টিম কুকের মতো বড় বড় মার্কিন উদ্যোক্তারা চীনে গিয়েছেন বাণিজ্যের নতুন পথ খুঁজতে। অবশ্য সফরের শুরুর আগে ট্রাম্প জানিয়েছেন, দুদেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে হবে বাণিজ্য। ইরান সংকট সমাধানে চীনের প্রেসিডেন্টের সাহায্য নেওয়ার কোনো প্রয়োজন দেখছে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। এই সফরে চীনের প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠকে বসবেন ডোনাল্ড ট্রাম্প। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এবারের আলোচনার টেবিলে ছায়া ফেলবে ইরান ইস্যু। তবে আলোচনার বড় একটি অংশ জুড়ে থাকবে বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রযুক্তি বিশ্বের আধিপত্য বিস্তার এবং বাণিজ্য শুল্ক নিয়ে যে টানাপোড়েন চলছে, তার একটি সম্মানজনক সমাধান খুঁজছেন দুই রাষ্ট্রপ্রধান বলে মনে করেন বিশ্লেষকরা। তাফিমুল ইসলাম, চ্যানেল আই। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় পদ্মা ব্যারেজ প্রকল্প অনুমোদিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৈঠক শেষে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী ইয়ানী জানিয়েছেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ৩৫,০০০ কোটি টাকা। ২০৩৩ সালে শেষ হবে প্রকল্পের কাজ। এই প্রকল্পে উপকৃত হবে ২৪টি জেলার মানুষ। ১৬টি প্রকল্পের মধ্যে ৯টি প্রকল্প অনুমোদিত হয়েছে একনেক বৈঠকে। রাহুল রায়ের রিপোর্টে বিস্তারিত। সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের সভা শুরু হয় সকাল ১০টায়। প্রায় ৩.৫ ঘণ্টা চলে বৈঠক শেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর কথা জানান পানি সম্পদ মন্ত্রী। বাংলাদেশের মাস্টার মাইন্ড প্রকল্প, সেটি হল পদ্মা ব্যারেজ। প্রায় ৩৫,০০০ কোটি টাকার এই প্রজেক্ট আজকে অনুমোদন হয়েছে, যেখানে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ অঞ্চল, 24টা জেলা, 7 কোটি মানুষ, 37% তারা উপকারভোগী। জনস্বার্থে জনগুরুত্বপূর্ণ বিদায় এই প্রকল্পটি আজকে অনুমোদন হয়েছে। 7 বছর লাগবে এই প্রজেক্টটা শেষ করতে। ২০৩৩ সনে এই প্রজেক্টটা শেষ হবে। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের সুফলগুলো তুলে ধরেন পানি সম্পদ মন্ত্রী। ফারাক্কা ব্যারেজের কারণে আমাদের ওই অঞ্চল শুষ্ক মৌসুমে, যেখানে 15% পানি আমরা পাই, এটা তো সেখানে একটা শুষ্ক মৌসুমে একটা বিশাল খরার সৃষ্টি হয়। আমরা
এই পদ্মা ব্যারেজ করার মাধ্যমে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ, যেখানে 7 কোটি মানুষ এর সর্বোচ্চ সুবিধা পাবে। বলা যায় কুষ্টিয়া, ফরিদপুর, বরিশাল, যশোর, খুলনা, ওই অঞ্চলগুলা, সেখানে 24টা জেলার জনসংখ্যা, জনগণকে আমরা সম্পৃক্ত করতে পারবো। শহীদুদ্দিন চৌধুরী অ্যানি জানিয়েছেন, গঙ্গা চুক্তি নিয়েও ভারতের সঙ্গে আলোচনা চলছে। গঙ্গা চুক্তি, সেটা নিয়ে আমি বলেছি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশের রাজনৈতিক ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। 55 বছরের ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধান শিক্ষার্থীদের ভিড়ের মধ্য দিয়ে হেঁটে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে গেলেন। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমানের পদচারণায় ক্যাম্পাস জুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশের। হেঁটে প্রধানমন্ত্রীর ক্যাম্পাসের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী সহ সবার চোখে ছিল বিস্ময়, উচ্ছ্বাস আর আবেগ। তারা বলছেন, এ এক নতুন রাজনৈতিক নিদর্শন। রাহুল রায়ের আরও একটি রিপোর্টে বিস্তারিত। মঙ্গলবার সকাল থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিল বাড়তি নিরাপত্তা। তবে আনুষ্ঠানিকতার গণ্ডি ভেঙে সিনেট ভবনের অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান যখন গাড়ি ছেড়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে হেঁটে এগিয়ে যান, তখন মুহূর্তেই বদলে যায় ক্যাম্পাসের পরিবেশ। মোবাইল ফোনে ছবি তোলা, করতালি আর স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ। এ প্রথম কোনো সরকার প্রধান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রোটোকলের কঠিন দেয়াল ভেঙে শিক্ষার্থীদের ভিড়ের মাঝ দিয়ে নির্বিঘ্নে হেঁটে গেলেন এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। হলো এক অনন্য দৃষ্টান্ত। প্রধানমন্ত্রী তারেক রহমানের যে অ্যাপ্রোচ, যে শিক্ষার্থীদের সাথে রিচ করা, ফেস টু ফেস হওয়া কিংবা সাধারণ মানুষের কাছে পৌঁছানো, এটা খুবই ভালো অ্যাপ্রোচ। তো নর্মালি হয়েছে কি, গাড়িতে যায় বা হয়েছে বিশাল এক প্রোটোকল বাহিনী যায়, তো এর বাইরে যখন তিনি হেঁটে যাবেন তখন আমাদের সাধারণ যারা আমরা পাবলিক, তাদের কাছে একটা বার্তা যাবে কি, যে আমাদের সাধারণভাবে চলতে হবে। প্রশ্নোত্তর পর্ব সর্বভূত রেখেছিলেন, যেখানে একটা জবাবদিহিতার একটা বিষয় আসে, বাট ওই মানে আমাদেরকেও আসলে প্রশ্ন করার বিষয়গুলো শিখতে হবে, যে আমাদের আরও বেটার প্রশ্ন করাটা দরকার। সরকার প্রধান যখন আসছে, আমাদের সোশ্যাল সায়েন্স ভবনে দেখেছি 11 তলার বারান্দা দিয়েও কিন্তু তারা মোবাইলে ধারণ করার ভিডিওটা আমরা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় দেখতে পেলাম। লেকচার থিয়েটার ভবনের পাশে অনেকে দাঁড়ায় সাধারণ শিক্ষার্থী যারা কোনো রাজনীতির সাথে যুক্ত না, তারাও কিন্তু উৎসাহ সহকারে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন। ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে এটা আমার জন্য অনেক গর্বের এবং আনন্দের। ইয়াং জেনারেশনের কাছে, ইয়াং ব্লাডের কাছে একটা অনেক বড় হচ্ছে মানে অনেক বড় এনকারেজিং একটা বিষয় আর কি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মনে করছেন, প্রোটোকলের বাইরে এসে তরুণদের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির এই উদ্যোগ দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করলো। উনি যে সাধারণ মানুষের প্রধানমন্ত্রী, উনি যে সব শ্রেণী পেশাকে রিপ্রেজেন্ট করেন, পার্টিকুলারলি নিরাপত্তা ঝুঁকির বাইরে গিয়ে তরুণদেরকে যে রিপ্রেজেন্ট করেন এবং যেভাবে কালকে আন্দোলিত করলেন, এটি কিন্তু আমার জানা মতে, আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক, স্বাধীনতোত্তর বাংলাদেশে কেউ এভাবে হেঁটে একটি ভেন্যু থেকে আরেকটি ভেন্যুতে বা তরুণদের সাথে নিয়ে এক ধরনের মিছিলের নেতৃত্ব তো উনি দিলেন। সাধারণ শিক্ষার্থীরা যে হই হুল্লোড় আমি দেখেছি, এটা আসলে অভিভূত হয়েছে। এবং আমি মনে করি যে এই যে ওনার এই হাঁটাটা, এটি একটি হাঁটা নয়, এটি তরুণদেরকে সাথে নিয়ে উনি যে বাংলাদেশের স্বপ্ন দেখছেন, যে জেনজিদের নিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন পূরণের যাত্রাটা বোধহয় এখান থেকে শুরু হলো। অনেকের কাছে এটি রাষ্ট্র ও তরুণ প্রজন্মের মধ্যকার দূরত্ব কমে আসার এক প্রতীকী মুহূর্ত। ইতিহাসে জায়গা করে নেওয়া এই দিনের স্মৃতি সারা জীবন মনে রাখবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ও পুরাতন শিল্প চামড়া খাত, তবে জাতীয় অর্থনীতিতে নেই কাঙ্ক্ষিত অবদান। উল্টো নানান অব্যবস্থাপনা ও অপরিণামদর্শী কর্মকাণ্ডে অপূরণীয় ক্ষতি হচ্ছে পরিবেশ প্রতিবেশে। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশ বান্ধব প্রযুক্তি, স্বাস্থ্যকর কর্মপরিবেশ নিশ্চিত ও টেকসই ব্যবস্থাপনায় এই শিল্পের অগ্রযাত্রা যেমন নিশ্চিত হবে, তেমনই আসবে অর্থনৈতিক সমৃদ্ধি। আফরোজা হাসির রিপোর্টে বিস্তারিত। বিশ্বের সাথে তাল মিলিয়ে শিল্পায়নে বাড়তি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। তৈরি পোশাক, বস্ত্র, সিমেন্ট ও ওষুধ শিল্পের মতো দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছে চামড়া শিল্প। তবে মানসম্মত কাঁচামাল ও আমদানিকারকদের বিপুল আগ্রহের বিপরীতে অব্যবস্থাপনা ও পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের সংকটে চামড়া শিল্প।
বর্জ্য অব্যবস্থাপনায় যেমন দূষণ ছড়াচ্ছে, তেমনি পরিবেশবান্ধব কর্মপরিবেশ না থাকায় উৎপাদন কমার পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। কাঁচা চামড়া প্রক্রিয়াজাতকরণে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, আর্সেনিক সহ প্রায় 92 ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়। ভারী ধাতু মিশ্রিত এসব বর্জ্য পরিশোধন ছাড়াই ফেলা হচ্ছে নদী, নালা, খালে। দূষিত হচ্ছে বায়ু, মাটি, পানিসহ সামগ্রিক পরিবেশ। পরিবেশ সুরক্ষায় ব্যর্থ হওয়ায় শিল্পোন্নত দেশগুলোতে চামড়াজাত পণ্য রপ্তানিতে অনুমতি পায়নি দেশের অধিকাংশ কারখানা। এতে বছরে প্রায় $50 কোটি বৈদেশিক মুদ্রা আয় থেকে বঞ্চিত হচ্ছে বাংলাদেশ। এমন বাস্তবতায় পরিবেশ বান্ধব বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিকদের অধিকার নিশ্চিতে শিল্প যেমন এগোবে, তেমনি ত্বরান্বিত হবে অর্থনৈতিক অগ্রযাত্রাও। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, চামড়া শিল্পে পরিবেশগত প্রভাব ও অধিকার নিয়ে বিশেষ আয়োজন দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। পৃথিবীতে দূষিত নগরীর তালিকায় বারবার উঠে আসছে ঢাকার নাম। এই নগরকে বাসযোগ্য করার জন্য প্রয়োজন বহুমুখী উদ্যোগ। এর মাঝে ভবনের ছাদে কৃষি আয়োজনের মাধ্যমে অনেকেই চেষ্টা করছেন সবুজ করার, যেখান থেকে মিটছে ফুল, ফল ও ফসলের চাহিদাও। উদ্যোক্তাদের দাবি, নগরে বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে নতুন ভবনের নকশায় ছাদ কৃষিকে বাধ্যতামূলক করা হোক। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। রাজধানীর মিরপুরের শাওরাপাড়ার এই 6তলা ভবনে বসবাস করেন 17টি পরিবার। ব্যস্ত নগর জীবনের মাঝেও সবুজের সান্নিধ্যে থাকতে কয়েকজন বাসিন্দা একত্রিত হয়ে ছাদ জুড়ে গড়ে তুলেছেন 4500 বর্গফুটের একটা ছাদ কৃষি। প্রথমে আমাদের একটা ইনিশিয়াল ডিসকাশন ছিল যে আমরা সবাই মিলে কম্বাইন্ড একটা ছাদ বাগান করব, তো অনেকে রাজি হলো না। এখন তো বাগানটা হয়ে গেছে, এখন অন্যান্য বাসিন্দাদের কি অবস্থা? এখন ওনারা অনেক খুশি, এখন ছাদে সবাই আসে, ছাদে সবাই বসে, ছাদে যে ফলমূল হয় বা যতটুকু হয় সবাই ভাগ করে খাই আমরা। ছাদের এক একটি অংশে এক একজনের আলাদা আলাদা যত্ন করা পরিকল্পনার ছাপ। কোথাও ফলের গাছ, আবার কোথাও সবজি সহ বিভিন্ন ফসল। এখান থেকে মিলছে নিরাপদ খাদ্য, মানসিক প্রশান্তি। আমি 15 সালের দিকে ফ্ল্যাট নিলাম, নেওয়ার পর আমার মাথায় উঠলাম একটা বাগান, ছাদ বাগান করব। সবজি আছে, ফল গাছ আছে, লেবু, এই কলমি শাক, পাট শাক, তারপর পুঁই শাক, এগুলো ছাদেই হয়। আম গাছ আছে, ইয়া গাছ আছে। তো অবসর সময়টাকে কীভাবে কাজে লাগাবো, এইভাবে কাজে লাগে, এদের পিছনে সময় দিয়ে আর কি। উদ্যোক্তাদের দাবি, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা, নগর জীবনের বিষমুক্ত খাদ্য নিশ্চিত করা এবং বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে নতুন ভবনের নকশায় ছাদ কৃষিকে বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। যে যারা এ ধরনের একটা অ্যাপার্টমেন্ট করবে, সেখানে বহুতল ছাদে একটা এ ধরনের বাগান করা যায় কিনা, বা বাগান করার একটা দিক নির্দেশনা থাকলে প্রয়োজনে সেখানে কিছু ট্যাক্স রিবেট বা আদার্স ফ্যাসিলিটি থাকতে পারে, অর্থাৎ এটাকে একটু উৎসাহ দিতে হবে। ঢাকা সহ বিভিন্ন জেলা শহরগুলোতে একক ব্যক্তি মালিকানার বাড়িঘরের সংখ্যা দিনের পর দিন কমে আসছে। বহুতল ভবন আর অ্যাপার্টমেন্ট, স্বাভাবিকভাবেই সে সমস্ত জায়গাগুলোতে মালিকানা অনেক বেশি হচ্ছে। অ্যাপার্টমেন্টের ভবনে ছাদ কৃষি করাটা কঠিন। এনারা বলছেন, যদি সরকার তার নীতিমালা প্রণয়ন করে দেন, তাহলে এই ছাদ কৃষিগুলো অ্যাপার্টমেন্টও ছড়াতে পারে। ঢাকার মিরপুরের শাওরাপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বিকেল 3:05 হৃদয়ে মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশের 40 ব্যক্তিত্বকে সম্মাননা দিয়েছে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি। বুধবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে HRSS গ্লোবাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করেন বিশিষ্টজনেরা। লাইলা নওশিনের রিপোর্ট। সমাজসেবা, মানবাধিকার রক্ষা ও স্ব-ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য 10 বছর ধরে বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা দিয়ে আসছে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি। এবছরও 40 বিশিষ্ট নাগরিককে দেয়া হয় সম্মাননা। যে আসুন আমরা মতভেদ ভুলে একটা জায়গায় একত্রিত হই, সেটার নাম বাংলাদেশ। বাংলাদেশকে আমরা ভালোবাসি। বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো আঞ্চলিক, আন্তর্জাতিক, ভৌগোলিক, রাজনৈতিক ষড়যন্ত্র আমাদেরকে রুখে দেওয়ার জন্যে
বাংলাদেশের মানুষকেই একত্র হতে হবে। এবছর মরণোত্তর সম্মাননা পেয়েছেন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী ও ভাষা সৈনিক আব্দুস সালাম। আজীবন সম্মাননা পান বিশিষ্ট অভিনেত্রী ও নির্মাতা কোহিনুর আক্তার সুচন্দা। পুরস্কার পেয়ে আমি সত্যি অনুপ্রাণিত এবং আগামীতে এই পুরস্কারের জন্যই আমি চেষ্টা করব আরও ভালো কাজ করতে। উন্নয়ন খাতে অনন্য ভূমিকা রাখা এবছর এই সম্মাননা পেলেন বিশিষ্ট উপস্থাপক ও স্বর্ণকিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ফারজানা রশিদ ব্রাউনিয়া। ভালো কাজের কোনো সাইজ হয় না, ছোট না বড় না, ভালো কাজ সব সময় বড়। সুতরাং ভালো কাজের জন্য, সমাজসেবার জন্য সবাইকে অনেক অনেক উৎসাহ দিচ্ছেন। আমি আপনাদেরকে অভিনন্দন জানাই। এই কার্যক্রম চলতে থাকবে, ভালো কাজের প্রতিযোগিতা আরও বাড়বে। দেশকে এগিয়ে নিতে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান অতিথিরা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। এবার ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। ফিফা বিশ্বকাপ 2026 শুরু হতে বাকি আর মাত্র কয়েক সপ্তাহ। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো 3 দেশে যৌথভাবে আয়োজন করা হবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ। 3 দেশের 16টি স্টেডিয়ামে হবে 104টি ম্যাচ। মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেক স্টেডিয়ামে শুরু হয়ে সমাপ্তি হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে। এবারের আসরের ভেন্যুগুলো নিয়ে বিস্তারিত জানাবেন সানিয়া তন্ময়। মেক্সিকো টিভিতে যে দেশটিকে দেখানো হয় কার্টেলদের স্বর্গরাজ্য হিসেবে, এবার তাকে আরও একবার নতুনভাবে চিনবে বিশ্ব। তৃতীয়বারের মতো বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দেশটি। মেক্সিকোর 3টি ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট 13টি ম্যাচ। এস্তাদিও আজতেকা বা আজতেকা স্টেডিয়ামের চেয়ে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করার সৌভাগ্য হয়নি বিশ্বের অন্য কোনো ভেন্যু। এটি একমাত্র স্টেডিয়াম যা পেলে এবং ম্যারাডোনার বিজয়ের সাক্ষী। এবার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচও হবে এই স্টেডিয়ামে। বাকি দুটি ভেন্যু হল এস্তাদিও গুয়াদালাহারা বা এস্তাদিও অ্যাক্রন ও মন্টেরের গুয়াদালুপে 53,000 ধারণ ক্ষমতা সম্পন্ন এস্তাদিও BBVA স্টেডিয়াম। কানাডা প্রথমবারের মতো আয়োজন করতে যাচ্ছে বিশ্বকাপ। টরন্টোর BM ফিল্ডে 6 ও BC প্লেস ভ্যাঙ্কুভার স্টেডিয়ামে 7টি, মোট 13টি ম্যাচ বসবে বরফের দেশ কানাডা। এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় অংশীদার যুক্তরাষ্ট্র। দেশটির 11টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মোট 78টি ম্যাচ। সবচেয়ে বৃহৎ স্টেডিয়াম ডালাসে হবে সেমিফাইনাল সহ 9টি ম্যাচ। এনার্জি, সোফাই ও জিলেটের মতো স্টেডিয়ামগুলোতেও রয়েছে একাধিক ম্যাচ। 19 জুলাই আসরের ফাইনাল বসবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। এখানে মোট 8টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে 5টি গ্রুপ পর্ব, রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16 এবং সবশেষে ফাইনাল। এবারের বিশ্বকাপ শুধু খেলা নয়, 3 দেশের ফুটবল ঐতিহ্য, সংস্কৃতি ও উন্মাদনার মিলন মেলা। 16টি ভেন্যু মিলিয়ে এটি হবে ইতিহাসের সবচেয়ে বড় ও ব্যয়বহুল বিশ্বকাপ আয়োজন। আর এজন্য অপেক্ষায় থাকতে হবে আর মাত্র কিছুদিন। সানিয়া তন্ময়, চ্যানেল আই। এবার নিটল টাটা কৃষি সংবাদ। মেঘনা নদীর বিভিন্ন প্রকার নদীর মাছের বাজার চাঁদপুরের লালপুর ঘাট। প্রতিদিন সকাল 11টা থেকে নিলামে যে কেউ কিনে পারে বিভিন্ন প্রকার নদীর তরতাজা মাছ। এবার প্রকৃতি সংবাদ। ছেচল্লিশ বছর পর শুরু হচ্ছে ঐতিহ্যবাহী বিশ্বখাল পুনরায় খনন ও সংস্কার কাজ। এই উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবহেলিত ও ভরাট হয়ে যাওয়া খালটি নতুন রূপে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। এতে জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচ নিশ্চিত করা সহ স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে প্রত্যাশা স্থানীয়দের। এবার খেলার খবর। এক বছরেরও কম সময়ের মধ্যে আবারও নির্বাচনী আমেজে গা ভাসাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচন পরিচালনার জন্য 3 সদস্যের কমিশনের নাম বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা
সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিমকে প্রধান করে গঠন করা হয়েছে নির্বাচন কমিশন। অন্য 2 সদস্য হচ্ছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার ও জাতীয় ক্রীড়া পরিষদের উপসচিব ABM এহসানুল মামুন। বিধিমালা অনুযায়ী এই নির্বাচন কমিশন আসন্ন নির্বাচনের তাফসিল ঘোষণা ও নির্বাচন সংক্রান্ত সব কার্যক্রম তদারকি করবে। তামিম ইকবালের সভাপতিত্বে 11 সদস্যের অ্যাডহক কমিটি বর্তমানে বিসিবির কার্যক্রম পরিচালনা করছে। গত অক্টোবরে বিসিবির সর্বশেষ নির্বাচন হয়। দর্শক, সংবাদের শেষ প্রান্তে, তবে যাবার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরে রেড লাইন বেঁধে দিয়েছে চীন। শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রাধান্য পাবে বাণিজ্য ইস্যু। পদ্মা ব্যারেজ প্রকল্প একনেক সভায় অনুমোদন। 35,000 কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হবে 2033 সালে। এবং চামড়া খাতের নানান অব্যবস্থাপনায় পরিবেশ প্রতিবেশের অপূরণীয় ক্ষতি। টেকসই পদক্ষেপে শিল্পের অগ্রযাত্রা নিশ্চিতের তাগিদ। দর্শক, পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।